আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং উজানের পানি, আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত 7টি জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা, পাহাড় ধস ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 44 জন, আর পানিবন্দী হয়ে পড়েছে 10 লাখেরও বেশি মানুষ। হাজার হাজার পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ ব্যবস্থা। একই সময় উত্তরাঞ্চলেও তিস্তা সহ কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হওয়ার নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং পাহাড় ধসের ঝুঁকি ক্রমে বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, প্রতি বছর একই ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি কেন? আমাদের প্রস্তুতি, নদী ও পানি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থায় ঘাটতি কোথায়? টেকসই সমাধানের পথই বা কী? এসব প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমরা আলোচনা করতে চাই, এবং আলোচনার বিষয় বন্যার বৃত্তে কি বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTVর স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং রয়েছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর AM সাইফুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করতে পারেন। লাইভ আলোচনায় যুক্ত হতে আমাদের সঙ্গে স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেখানেও ফোন করতে পারেন। আমরা জানিয়ে রাখছি, এই অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। শুরু করতে চাই বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর AM সাইফুল ইসলাম, আপনাকে দিয়েই। যেটি আমার একটা ভূমিকা আমি বলেছি, মানে সাধারণ মানুষের একটা বড় প্রশ্ন যে প্রতি বছর এগুলো তো আমাদের একটা পূর্বাভাস থাকে, একটা প্রস্তুতি থাকে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটির কিন্তু কোনো মানে মানে আপনি যদি বলেন ড্রাস্টিক কোনো পরিবর্তন ঘটেনি। এটার পেছনে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ একটা ভাটির দেশ। এখানে সবসময় কিন্তু আমরা হিস্টোরিক্যালি দেখি বন্যা হয়, এবং এই সময়টা মনসুন সিজন জুলাই মাসে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসে। তো আমরা সেজন্য বন্যা যে হবে না এরকম না, এই সময় আমাদের 70 থেকে 80% বৃষ্টি এই সময় হয় বছরে। তো এখন যেটা মানে রিসেন্ট ফেনোমেনা যেটা দেখছি আর কি, আমাদের দেশের নর্থ এবং নর্থ ইস্টার্ন এবং নর্থ সাউথ ইস্টার্ন দিকে আমরা হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি দেখছি। আমি যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, যে গত 7-8 তারিখে 2 দিনে আপনার প্রায় 650 মিলিমিটার 48 ঘন্টার বৃষ্টি হয়েছে, এবং 413 মিলিমিটার, হ্যাঁ, তো একদিনের বৃষ্টি চিটাগাং শহরে। তো এরকম অস্বাভাবিক বৃষ্টি ড্রেন করার বর্তমান যে ড্রেনেজ সিস্টেম আছে সেটার জন্য অনেকটাই মানে কঠিন একদিকে। অন্যদিকে আমরা দেখছি যে আমাদের যে ড্রেনেজ ক্যানেল বলেন, তারপরে জলাশয়গুলি এবং আপনার যে সবুজ এরিয়া ছিল আচ্ছাদিত, সবগুলি কিন্তু নগরায়নের ফলে, আমরা যেটাকে র্যাপিড আরবানাইজেশন বলি, নগরায়নের ফলে দেখা যাচ্ছে যে জলাধারগুলি ভরে গেছে, আপনার খাল, বিল, নদী নালা দখল হয়ে গেছে। তো দ্রুত পানি নামতে পারছে না, এটা একটা সমস্যা। এবং আরেকটা দেখছি যে মানে আমরা যেহেতু নগরায়ন হচ্ছে, মাটির নিচে যে পানিটা চলে যেত ইনফিল্ট্রেশন করে, সেই পানিও কিন্তু এখন এত দ্রুত যেতে পারছে না। এটা হচ্ছে আরবান এরিয়া। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না, বজ্র ব্যবস্থাপনায় আমরা খুবই দুর্বল। দেখা যাচ্ছে যে 30 থেকে 40 ভাগ বা তারও কম হচ্ছে। অধিকাংশ বজ্রই আসলে খাল, বিল, নদী নালায় পড়ে অল্প দিনের মধ্যেই ভরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নগরকেন্দ্রিক সমস্যা। আর রুরাল এরিয়া আমরা দেখি যে আপনি শুরুতেই যেটা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের বিশ্ব জুড়ে একটা প্রভাব পড়ছে। বিশেষত আমরা যেটা বলি ক্লাইমেট এক্সট্রিমসের ক্ষেত্রে, যে এরকম ঘূর্ণিঝড়, বন্যা, তীব্র কয়েকদিন আগে আমাদের হিটওয়েভ ছিল, তাপদাহ। তো এরকম ক্ষেত্রে আমরা দেখি যে তাপমাত্রা যেহেতু বিশ্বের বাড়ছে, অলরেডি পৃথিবীতে এখন গ্লোবাল ওয়ার্মিং 1.4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তো তাপমাত্রা বৃদ্ধির ফলে হয় কি, জলীয় বাষ্প বেশি আপনার আকাশে থাকে, এবং যে ক্লাউড, যে মেঘ, যে পানি ধরে রাখার ক্ষমতা, ওটাও কিন্তু দেখা যায় যে অনেক বেড়ে গেছে। তার ফলে আমরা হঠাৎ কোনো জায়গায় অনেক বেশি মানে কনসেন্ট্রেটেড বৃষ্টি দেখি, যেটা হ্যান্ডেল করার জন্য
আমাদের ড্রেনেজ স্ট্রাকচার বলেন বা নদী নালা এখন ওইভাবে কিন্তু প্রস্তুত না। আর পাশাপাশি অনেক সময় বাঁধ ভেঙে যাচ্ছে, অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা হচ্ছে, যার ফলে আমরা অনেক জায়গায় আপনার প্রতিবেদনে দেখবেন যে ভূমিধস হয়েও কিন্তু অনেক মানুষ মারা গেছে। এই সার্বিকভাবে এখন এই পরিস্থিতি একটা আমরা সারা পৃথিবীতেই দেখছি, আমাদের দেশে আবার ব্যবস্থাপনার কারণে নগর পরিকল্পনার জন্য আমরা এটা আরো বেশি মানে রিসেন্টলি। ধন্যবাদ আপনাকে। আমি এই আপনার উত্তরের শেষ অংশ থেকে আমি একটু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা উনি বললেন যে এটি একটি রিসেন্ট ফেনোমেনা, সেটি উনি বলেছেন, একই সাথে অনেকগুলো বিষয় উনি তুলেছেন, কিন্তু দীর্ঘমেয়াদী যেই আপনার পরিকল্পনা সেইটা আসলে আমাদের কেমন, আসলে আমরা তো এগুলো তো আর অ্যাডহক ভিত্তিতে করার জিনিস নয়। ধন্যবাদ। হ্যাঁ, আসলে উন্নয়ন যখন আমরা করব, অতীতেও আমরা উন্নয়ন করেছি, তো উন্নয়নটা আসলে টেকসই উন্নয়ন কিনা। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমরা ধরেন যদি আমি বলি, এক সময় আমরা মাস্টার প্ল্যান করেছি পানি উন্নয়ন বোর্ড থেকে টোটাল ইয়েটাকে বা ওয়াটার সেক্টরটাকে ম্যানেজ করার জন্য, কিন্তু মাস্টার প্ল্যানটা করলে হবে কি, আপনি মাস্টার প্ল্যানটা করলেন একাঙ্গিকে, কিন্তু আমার তো ডেভেলপমেন্ট হচ্ছে সব দিক থেকেই। এখন এই যে সব ডিপার্টমেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টটা করার আগে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমরা ঢাকার যখন ডেভেলপমেন্ট হয় বা ঢাকার রাজুক যখন বিভিন্ন জায়গায় আবাসিক পূর্বাঞ্চলে বা উত্তরায় এই সেক্টরগুলি করলো, কোনো একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যে তারা একটা ড্রেনেজ সিস্টেম রাখছে, তারা রাস্তা রেখেছে, সেখানে তারা ওই শপিং মল রেখেছে, সব কিছুই রেখেছে, কিন্তু পানিটা যে নামবে এইটা কিন্তু এই পরিকল্পনার কারণে নেই। তাহলে মাস্টার প্ল্যানটা আসলে হওয়া উচিত কি, মাস্টার প্ল্যানটা, হ্যাঁ এক্স্যাক্টলি এই কথা আমি বলছি যে মাস্টার প্ল্যানটা শুধু জনবসতির জন্য না, মাস্টার প্ল্যানটা হওয়া উচিত জনবসতি হবে, রাস্তা হবে, পানি নামবে, পানি কোন দিক দিয়ে যাবে, এই সমস্ত পরিকল্পনা আসলে হওয়া উচিত। যেমন আপনি যদি উন্নত যে কয়েকটা দেশ আছে সেখানে দেখা যায়, যেমন আমি এক্সাম্পল নেদারল্যান্ডে যদি বলেন, নেদারল্যান্ডে দেখবেন যে দুইটা রাস্তা বা দুইটা লেনের পরে গিয়ে দেখা যাচ্ছে একটা খালের সাথে আরেকটা খালের যোগ। তো তাতে হয় কি, তাদের এখানে বৃষ্টি হলে কিন্তু পানিটা চলে যাচ্ছে এক খাল থেকে আরেক খালে, সেখান থেকে গিয়ে নদীতে, নদীর থেকে তারপরে চলে যাচ্ছে সাগরে। তো আমাদের এখানে ওই মাস্টার প্ল্যানটা যেটা বলেন যে ওই ধরনের মাস্টার প্ল্যান কিন্তু আমরা করি নাই। কেন করিনি আসছি আমি। এক হলো তো আমরা করি নাই, হয়তো আমরা যখন 50 বছর আগে আমাদের সীমাবদ্ধতা ছিল, হয়তো করিনি আমরা। কিন্তু প্রশ্ন হলো পরবর্তীতে আমরা যেটা করেছি, যে জিনিসটা উনি অলরেডি বলেছেন যে আমরা তো মাস্টার প্ল্যান করি নাই, বরঞ্চ যেটুকু পরিকল্পনা আমরা করেছিলাম সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন ঠিকমতো করি নাই। সেখানে দেখা গেল যেখানে খাল ছিল সেই খালটাকে ভরাট করে ফেলেছি। এবং আমি তো বলি যে আসলে এই ভরাটগুলি যে হয়েছে, এই ভরাটগুলি হওয়ার পিছনে যখনই আমরা একটা সমস্যায় ফেস করার পরে যে সেখান থেকে আমরা কিছু শিখবো, এই শিখার দিকে কিন্তু আমরা কখনোই যাইনি। যেহেতু শিখাতে আমরা যাইনি, লেসন লার্নটাতে আসি নাই কখনোই, তো তাতে দেখা যাচ্ছে যে আমাদের ওই পরিকল্পনার হচ্ছে না। আর এখন যেটা দেখা যাচ্ছে যে এখন আমাদের, যেমন কিছুদিন আগে ডেল্টা প্ল্যান সরকার করলো, এখন একটা ডেল্টা প্ল্যান এক সরকার করলো যে ডেল্টা প্ল্যানটা আসলে কোনো ওইভাবে চিন্তা করা করলো না, যেটা ওয়াটার সেক্টর না, এটা হতে হবে মাল্টি সেক্টরাল প্ল্যান। ওই মাল্টি সেক্টরাল প্ল্যান কখনোই আসছে না আমাদের। তো এইটা আপনি যদি দেখেন যে এইটা শুধু আমি বলবো যে এই ঢাকা সিটি না, সিটি এবং গ্রামের সব জায়গায়। নদীতে আপনি দেখেন নদীগুলি কি হচ্ছে, একটা খাল থেকে, ছোট খাল থেকে একটা বড় খালে যাচ্ছে, বড় খাল থেকে একটা নদীতে যাচ্ছে, তারপর সেই নদী থেকে এটা সাগরে যাচ্ছে। আমরা যদি স্ক্রিনে একটু দেখি যে মানে বাসার উপর দিয়ে একেবারে সড়কে নৌকা চলছে, এটা তো খুবই ধরেন, এটা চট্টগ্রামে সম্ভব। চট্টগ্রামে এখন চট্টগ্রামেরটা এটা বললেন উনি যে 2 দিনে, 3 দিনের রেকর্ড যেটা আছে আমার কাছে ফ্লাড ফোরকাস্টিং সেলের, 3 দিনে 815 মিলিমিটার বৃষ্টিপাত। তো এই 3 দিনে 815 মিলিমিটার বৃষ্টিপাত মানে কি জানেন, বছরের সারা বছরে যে বৃষ্টিপাতটা হয়ে গেছে 3 দিনে হয়ে গেছে তার 4 ভাগের 1 ভাগ। তো এইটা তো আসলে ট্যাকেল করা, এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করা কিন্তু আমাদের কোনো পরিকল্পনা করাও আমার মনে হয় সম্ভব না। কারণ ওই পরিকল্পনা করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই অর্থ ব্যয় করা আমাদের দ্বারা সম্ভব না আসলে। তবে হ্যাঁ, তারপরেও ধরেন কিছু কিছু হয়তো আমরা পারতাম, যে কথাটা অলরেডি চলে আসছে এখানে আলোচনায়, যে খালগুলি ভরাট হয়ে রয়েছে, সেখানে মানুষজন ময়লা ফেলতেছে। কতগুলি জিনিস বুঝতে হবে যে আসলে সরকার সব কিছু আপনাকে করে দিবে না, আমাদেরকেও আসলে কিছু দায়িত্ব নিতে হবে আমাদেরকে। এখন আমি ওই একটা কিছু খাওয়ার পরে আমার প্যাকেটটা খালে ফেলে দিব, আবার দেখবেন যে আপনি বিভিন্ন রাস্তার সামনে যে দোকানগুলি আছে, তারা সকালবেলা ঝাড়ু দেওয়ার পরে তারা ময়লাগুলি সব ড্রেনে ফেলবে।
তো এইটা তো সরকার যদি বলেন যে সরকার এটা করবে, আমি এটা বিশ্বাস করি না। না, নিশ্চয়ই। আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। আসলে জনগণকে আগে সচেতন হতে হবে যে সরকার সরকার না, আমি পার্ট অফ সরকার। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এই সেন্সটা না আসবে যে আমিও পার্ট অফ সরকার, আমাকে এই কাজগুলি যে কাজগুলি রেসপন্সিবল করলে সিটিজেনশিপের যে দায়িত্ব, সিটিজেনশিপের দায়িত্বটা, এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এককভাবে কোনো সরকার এটা করতে পারবে না। তো আমি মনে করি যে এটা আমাদের এই সমন্বিত মূল্য উদ্যোগ। সমন্বিত নিশ্চয়ই আসা সেগুলো উচিত। নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকার ইতিমধ্যে সরকারের তরফ থেকে ত্রাণ সহায়তা এবং তার বিভিন্ন প্রশাসনিক যে এন্টিটিগুলো আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং উদ্ধার কাজ সেগুলো সবই নিশ্চিত করেছেন। আপনার দৃষ্টিতে আর কি কি করা যেতে পারে বলে আপনার মনে হয়েছে যে এই শর্ট টাইমের মধ্যে, যেগুলো এখনো হয়তো অ্যাড্রেসড হয়নি? প্রথমত আমার কাছে যেটা মনে হয়, মানে এই বন্যার যেটা তাৎক্ষণিকভাবে আমরা ফেস করছি, একেবারেই মানে সাইফুজ্জামান এবং মাহফুজুর রহমান সাহেব অত্যন্ত বিস্তারিতভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন যে এটি মানে সামগ্রিক বৃষ্টিপাত যেটা আমাদের বাংলাদেশে হয় 4 ভাগের 1 সারা ভাগ, বছরের 4 ভাগের 1 ভাগ সারা বেশি বছর 3 দিনে হয়ে গেছে। 3 দিনে হয়ে গেছে। এটা অপ্রত্যাশিত, কিন্তু এটা হয়েছে। তো আমাদের যে প্রস্তুতির, মানে যে কোনো সরকারের প্রস্তুতি বা স্থানীয়ভাবে যে প্রস্তুতি থাকে, সেই সব কিছু যেন হঠাৎ পানি চড়ে ভেসে গেছে। একেবারে মানুষ যে তার মানে প্রয়োজনীয় জিনিস নিয়ে যে একটু আশ্রয় কেন্দ্রে যাবে, অনেকে এই যে কারণে আপনার 44 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। 44 জনের, 10 লাখ মানুষ বিপদাপন্ন হয়ে পড়েছে। এখানে এই জিনিসটা আবার একটা জায়গায় না, 7টা জেলায় বিভিন্ন তো একটা প্রস্তুতেরও একটা ব্যাপার, মানে সেইগুলো থাকলেও মানে ওইভাবে আসে না। এটা আমার কাছে বড় দাগে মনে হয় কি, প্রকৃতির সঙ্গে আপনি যে ব্যবহার করবেন, প্রকৃতি যদি আপনার প্রতিশোধ নেওয়া শুরু করে, সেটা তখন আমরা আবার মানে খুব কষ্ট পাই যে এত বৃষ্টি হচ্ছে কেন, এত পানি হচ্ছে না কেন। এই যে মাহফুজ সাহেব যে বললেন যে আমরা সব মানে সামান্য যে প্লাস্টিকের জিনিসটা আমরা জানি এটা পচনশীল না, কিন্তু এটা খাওয়াটা নিয়ে মোটামুটি ফেলা, মানে কি ময়লা টয়লা তো ফেলছে, এই প্লাস্টিকের জিনিসটাও ফেলছে, এটা তো আরো বন্ধ হয়ে যাবে, এবং হয়েছেও তাই, হয়নি তা এটা বলা যাবে না। সেই জন্য আমরা যদি আমাদের রক্ষা করার দায়িত্ব না নিই, যে কথাগুলো বললেন যে সরকার সব করে দেবে, সরকার যত প্রস্তুতি থাক না কেন, সেটি যদি আমরা আমাদের মতো করে ব্যবহার করতে না পারি, তাহলে পর আরেকটা বিপদ আসবে, এবং আসছেও সেই জায়গায়। আরো বড় বিপদ তো আমার বিবেচনায়, যখন পানি নামতে থাকে তখন বালা মুসিবত, পানি বাহিত যে রোগগুলো সেইগুলো আবার মানে আমাদের মোকাবেলা করতে হবে। এখন যে পরিস্থিতি হোক না কেন, এটা জাতীয় দুর্যোগ হিসেবে আমার বিবেচনায় এইবারে এই বন্যা আমাদের জন্য নতুন কিছু না, কিন্তু এই বন্যার যেটা চট্টগ্রামের 7টা জেলা হয়েছে, এটা খুব ভয়াবহ রূপ নিছে ইতিমধ্যে, এবং আরো ভয়াবহ নিতে পারে যখন পানিটা নামবে। সেই সময় আরো আমাদেরকে সমন্বিতভাবে, সরকার একার পক্ষে না, সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সহ, এটা জাতীয় দলের পক্ষ থেকে কি আপনাদের না, আমাদের ইতিমধ্যে তো আমাদের অঙ্গ সংগঠন সবাইকে নির্দেশ শুধু দেওয়া নেই, তারা তাদের মতো চলে গেছে এবং কাজও করছে, এবং সারা দেশের মানুষের আমাদের যে মানে সংগঠন আছে, বিএনপি মূল সংগঠন, তারা ইতিমধ্যে নেমে গেছে। এবং আরেকটা যে সিরিয়াস জিনিস আছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটরিং করছেন, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিত্ব আছে, শুধু বিএনপি না কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও এখানে মাঠে নামছে এবং ভূমিকা পালন করছে। আমাদের একটা জিনিস কিন্তু খুবই পজিটিভ, সেটা হচ্ছে যখন মানুষ দুর্যোগে পড়ে, আমাদের সবাই কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, সমস্ত শ্রেণী, সেটা সরকারি কর্মকর্তা বা অন্য যে কোনো মানুষ কিন্তু সাহায্যে এগিয়ে যায়। এটা সেখানে হচ্ছে। ধন্যবাদ দুধ ভাই। আমি আবারও অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম আপনার কাছ থেকে শুনতে চাই। একটু চট্টগ্রামের আলোচনাটাতে আসতে চাই। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পানির যেই জলাবদ্ধতা, মানে ওয়াটার লগিং, এটি একেবারে, আমি যেহেতু ওখানে কিছুকাল আমার থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রত্যেক সরকারের সময় এটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মাস্টার প্ল্যান তো উনি বললেনই, মাস্টার প্ল্যানের বাস্তবতাটা, মানে চট্টগ্রামের কি কোনো মানে জিওগ্রাফিক্যাল ফিচার আছে যেখানে সেখানে আপনার পানিগুলো বন্দী হয়ে যাচ্ছে, এরকম বিশেষ কোনো?
ধন্যবাদ আপনাকে। আসলে আমরা চট্টগ্রামের এই পানিবন্দী অবস্থা এবং এই একটু বৃষ্টি হলেই যেটা হয় এটা কিন্তু প্রতি বছর দেখছি। একদম প্রতি বছর আপনি গত বছরও দেখবেন এরকম, তার আগের বছরও আরো ভয়াবহ বন্যা হলো। তো এই বছর হয়তো সবচেয়ে বেশি যেটা যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা, কিন্তু এই পরিস্থিতি আমরা একটু বৃষ্টি হলেই দেখি। এবং ওখানে কিন্তু আমরা দেখেছি যে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং তার সুফল কিন্তু চট্টগ্রামবাসী দেখছে না। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই একটা মানে বলবো যে একটা ফেইলুরই আসলে আমরা মানে এই ইঞ্জিনিয়ার হিসেবে মনে হচ্ছে যে আসলে আমরা সঠিক বাস্তবায়ন করতে পারিনি। আর জিওগ্রাফির ফিচার কিছুটা আছে, যেটা হচ্ছে যে যখন বন্যা হয় সমুদ্রের পানির উচ্চতাও বেশি থাকে, হাই টাইড লেভেল থাকে। তো আমরা নর্মালি যেটা হয় যে গ্র্যাভিটি ড্রেনেজ হয়, পানিটা নেমে যেতে পারে। তো ওই সময় দেখা যায় যে যখন বন্যা ওখানে যেহেতু দুইবার টাইড হয়, হাই টাইডের সময় পানি নামতে পারে না, তো গেট বন্ধ করে রাখতে হয়। তো এখন এই যে গেটগুলি নূতন করে কিছু জায়গায় কনস্ট্রাকশন করেছে এবং অনেক জায়গায় সিলটেশন হয়েছে, অনেক জায়গায় ম্যান পাওয়ার নাই, যেটা পানি উন্নয়ন বোর্ড আগে ছিল। তো এই ব্যবস্থাপনা এটা যদি মানে গেটগুলিকে সচল করে তাহলে হয়তো ওই যে জোয়ারের সময় পানি বন্ধ করে রাখবে, ভাটার সময় নেমে যাবে, তাহলে কিছুটা দুর্ভোগ কমে। অন্যদিকে অনেক জায়গায় যেমন ঢাকা শহরে 4টা পাম্প আছে, ওখানে আমি দেখেছি গত বছর আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছিল, পাম্পগুলি ইনস্টল হয়নি। তো আপনি অনেক করে ইনফ্রাস্ট্রাকচার করেছেন, এবছর আমি জানি না পাম্পগুলি ইনস্টল করেছে কিনা। তো যখন গেট আটকানো থাকে, প্রচুর বৃষ্টি হয়, তখন কিন্তু পাম্পিং ছাড়া আর কোনো পদ্ধতি বাকি থাকে না। তো দ্রুত পাম্প করে সমুদ্রের দিকে, নদীর দিকে ফেলিয়ে দিলে পানিটা নিষ্কাশনটা দ্রুত হয়। তো এই জায়গায় আমরা দেখছি কিছুটা ঘাটতি আছে। এছাড়াও ওই যে খালগুলি যখনই আপনি ক্লিন করেন, বর্জ্য ব্যবস্থাপনা, যেটা মাহফুজ ভাই বললেন যে আসলে ওই বর্জ্য ব্যবস্থাপনায় আমরা জোর দিতে হবে, না দিলে কিন্তু খাল ক্লিন করার পর টাকাটা, অর্থটা আসলে কাজে লাগবে না। আর মানুষের সচেতনতা, ওই যে আমরা নিজেরাই এই করছি। তো এই জায়গার ফিচারটা নিয়ে আমি বলবো যে টাইড এবং মানে আরবান এই জায়গায় কিন্তু আসলে ডিজাইনটা অনেক এফেক্টিভ করতে হবে। এখানে অনেক ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, নেচার বেস সলিউশন আছে। সেখানে আমি জানি না কতটুক মানে ওপেন এরিয়া রাখা, তারপরে শুধু ড্রেনেজ ঠিক করলে হবে না, এর সাথে যেটা উনি বলেছেন ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং এবং সেটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান, শুধু ওই যে ইসে থাকলে হবে না আর কি। মাহফুজ ভাই, আবারও আপনার কাছ থেকে শুনতে চাই, সামিল ভাই যেটা বললো যে হাজার কোটি টাকার প্রকল্প আসলে নেওয়া হয়, আমার জানার আগ্রহ আর কি যে এই প্রকল্পগুলো আসলে মোডালিটিটা কেমন? এই প্রকল্পটা যেটা নেওয়া হয়েছে তখন আসলে এই প্রকল্পটা আমি ব্যক্তিগতভাবে আমি যেটুকু আমার জানা আছে, এই প্রকল্পটার সমীক্ষাটা আসলে আমার কাছে মনে হয় যে আরও ডিটেল করা উচিত ছিল। এই প্রকল্পটা যখন নেওয়া হয় 18 সালে, খুব সম্ভবত 18 বা 19 সালে ওই সময় নেওয়া হয়েছে এক। আর আরেকটা বিষয় আপনাকে আমি বলি, আপনি দেখবেন আমরা যখন ঢাকার পশ্চিম পাশে আমরা যখন ফ্লাড প্রোটেকশন দিলাম, আমরা কিন্তু সেখানে কল্যাণপুর একটা পাম্প হাউস আছে, আমার গোরানচটবাড়িতে পাম্প হাউস আছে, এবং দুই জায়গায় কিন্তু আমার একটা রিজার্ভার এরিয়া আছে, রিটেনশন পয়েন্ট কিন্তু আমার আছে। কিন্তু চিটাগাং কিন্তু এই যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, এই প্রজেক্টে কিন্তু খাল খনন আছে, পাম্প হাউসে ধরা আছে, কিন্তু রিটেনশনের জন্য কোনো এরিয়া কিন্তু ধরা নাই। এখানে যারা এক্সপার্ট থাকে, মানে আপনাদেরই তো পরিচিত কেউ না কেউ থাকে, আমার এটা সাফিল ভাইয়ের কাছেও প্রশ্ন যে আপনাদেরই তো কেউ না কেউ থাকেন, এটা ঠিক, মানে এগুলো টেলিভিশন টক শোতে যেভাবে আমরা ডিটেক্ট করতে পারি, এই যখন প্রজেক্টগুলো রিভিউ হয়, প্রজেক্টগুলো তার একত্রে পাস হয় না। এখন এটা হয় কি, চিটাগাংয়ের এই জলবদ্ধতা নিয়ে প্রথম শুরু করছে চিটাগাং ওয়াসা, কিন্তু ইনফ্যাক্ট আসলে ওয়াসার সেই ক্যাপাবিলিটি নাই। এখন যে রাইট অর্গানাইজেশনকে দেওয়া, রাইট পার্সনকে চুজ করা, সেটা তো হচ্ছে না। এখন আমি যেটা বললাম যে যেমন ধরেন চিটাগাংয়ের জলবদ্ধতার এই ব্যাপারটা আমি বলবো না, ইন জেনারেলি যেটা হয়, প্রথমেই হলো আপনাকে যেমন ধরেন হালিশহরটা ছিল লো ল্যান্ড। আমরা যখন এটাকে 91-এর বন্যার পরে এমব্যাঙ্কমেন্ট দিয়ে যখন এটাকে রক্ষা করতে গেলাম, এই লো ল্যান্ড হালিশহরটা কিন্তু গত 20 বছরের মধ্যে এটা আবাসিক এলাকা হয়ে গেল একদম। এখন আবাসিক এলাকা হওয়ার সাথে সাথে কি হলো, সেখানে রাস্তা তৈরি হয়ে গেল, পানির নামার যে রাস্তা ছিল সব বন্ধ হয়ে গেল। তা আমি যদি প্রথমেই যখন এটাকে আবাসনই করলাম, আমি যদি এটা 4 ভাগের 1 ভাগ অংশকে আমি ওয়াটার বডি রেখে দিতাম, ন্যাচারাল ওয়াটার বডি, তাহলে আমার এই পানিটা গিয়ে এখানে স্টোর করতে পারতো এবং সেখান থেকে আমি পাম্প করি বা যেভাবে নিতে পারতাম। আবার ধরেন এই যে ওই খুলশির এই অংশটা দিয়া, খুলশি তা করলো কি, তারা নতুন শহর তৈরি করলো, এখানে বড় বড় যারা ধনী লোক, একটু উঁচু এরিয়া হওয়ার পানিটা তো হুট করে নেমে যাচ্ছে। এই যে আমি এটা বলতেছিলাম যে এই পাহাড়টা যখন ছিল, তখন পাহাড়ে বৃষ্টিটা হলে
তার ন্যাচারালি নামতো বিভিন্ন দিক দিয়ে পানিটা, নেমে একটা অংশ হয়তো চলে যেত কাট্টলির দিকে, একটা হয়তো আসতো মুরাদপুরের দিকে। কিন্তু যখন এই রোডটা করলো, এই রোডটা করার সাথে সাথে কিন্তু আমার পানি নামার রাস্তাটাকে আমি অবস্ট্রাক্টেড করে দিলাম। আবার বাড়ি করার সময় কিন্তু কিছু আমি খনন করে আমি এটাকে নষ্ট করে দিলাম। এই নেচারটাকে আমি যখন নষ্ট করলাম, তখন পানিটা নামার রাস্তা কিন্তু আর সে পাইল না। তখন কি হয়, এই সমস্ত পানিটা গিয়ে একদিকে প্রবাহিত হচ্ছে। আবার একই সাথে যেটা সাইফুল সাহেব অলরেডি বলছে, আমিও আবার বলি যে আমাদের কিন্তু টাইটটা যেটা হয়, এই টাইটটা কিন্তু দিনে দুইবার, একবার উঁচু একবার নিচু, দিনে দুইবার হয়। এখন আমাকে তো সেই টাইডের সময় যে ওপেনিংটা পাবো, যে স্পেসটা পাবো, টাইম স্পেস, ওই টাইম স্পেসে আমাকে এই পানিটাকে অপসারণ করতে হবে। এই অপসারণ করার জন্য আমার যে পরিমাণ ওপেনিং রাখা প্রয়োজন, আমার সেটা কিন্তু রাখতে পারতাম আমরা। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা এটা করি নেই। এখন ধরেন সত্যি কথা, আমরা যেটা বলছেন যে হ্যাঁ, এটা আমাদেরই প্রফেশনাল কেউ না কেউ সেখানে জড়িত ছিল, বাট তারা তো সেই টেক কেয়ারটা করে নাই। তা আমার কাছে মনে হচ্ছে যে এখনো যে প্রজেক্টটা তারা করছে, এটা করার পরেও আমি নিজে ব্যক্তিগত আমি এখনো আমার ডাউট আছে যে এতেও চিটাগাংয়ের সমস্যার সমাধান হবে না। কিন্তু এটাতে হয়তো কিছুটা উপকার হবে, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী এবং টেকসই যেই আপনার যে সলিউশন খুঁজছি সেটা হয়তো হবে না। এটাকে আবার চিন্তা করে দরকার হলে পরবর্তীতে আরো রিভাইজ করে এটাকে ওইভাবেই করা উচিত, যাতে আমাকে পানি নামার ব্যবস্থাটা, এটা তো এমন কিছু কঠিন কিছু না, আমার পানি কতটুকু আসে আর নামার রাস্তাটা। এখন এইখানে যদি আমাকে প্রয়োজন হয়, আমাকে নতুন করে খাল খনন করতে হবে, আমাকে এক্সিস্টিং খালগুলিকে বড় করার প্রয়োজন হলে বড় করতে হবে। প্রকল্প সরকার, হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ যে সরকার খাল খনন সেটা নিয়েছেন অলরেডি। তো এখন যেহেতু সরকার, বর্তমান সরকার যেহেতু খাল খননের উপরে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে, তা আমার তো মনে হয় যে তাদের যে প্রকল্পটা এখন আছে, তারা এক্সিস্টিং খালগুলিকে বড় করা এবং সিএস ম্যাপ অনুযায়ী যদি আগায়, আসলে খালগুলি এনক্রোচ হয়ে গেছে, সেগুলিকে এনক্রোচমেন্টটাকে ইয়ে করে নিয়ে সেটাকে আমি খনন করা, ইন এডিশন যদি প্রয়োজন হয় আরো অ্যাকোয়ার করা ল্যান্ড নিয়ে আমি সেটাকে করবো। কারণ চিটাগাংটা আসলে আর কোনো উপায় নেই। চিটাগাংটা একটা সুন্দর জায়গা, আমি বলি, যেটা তিন দিকে হলো, আপনি দেখেন যে নদী এবং সাগর, একদিকে পাহাড়, এত সুন্দর জায়গা। আমি তো প্রায় সেই 98-99 সালে চিটাগাংয়ে আমি চাকরি করছি, বদ্দারহাটের এলাকাতে পানি উঠতো, মুরাদপুর বদ্দারহাট অক্সিজেনের মোটটাতে উঠতো। কিন্তু এখন হচ্ছে কি, ওইটুকু বৃষ্টি হইলে এর চেয়ে অনেক বেশি এলাকায় চলে যাচ্ছে। যেমন আগ্রাবাদে যে জিনিসটা সিচুয়েশন হয়েছে, আগ্রাবাদে এত পানি উঠতো না। তাহলে এই যে সিচুয়েশনগুলি আসছে, এগুলি কিন্তু ছিল না এরকম। নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত শুনবো। আমি আবার দুদু ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, সরকারের একেবারে শুরু থেকেই একটি খুব আলোচনায় থাকা একটা কর্মসূচি হচ্ছে খাল খনন, এবং বহুদিন ধরে এটা আসলে অনেকটা ডরমেন্ট অবস্থায় থাকার পরে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এবং প্রধানমন্ত্রী নিজেই আপনার এটি সূচনা করেছেন, এবং অনেকেই আসলে উৎসাহিত করছেন যে আসলে জিনিসটা যেন মনিটর করা হয়। এখন কথা হচ্ছে, তার মানে কি বিএনপি এই তার দলীয় জায়গা থেকে, মানে যখন আপনারা ইশতেহার করেন, এই সিচুয়েশনসগুলো আপনারা অ্যানালিসিস করেছেন, রাইট? অবশ্যই। এটা শহীদ জিয়া রহমানের এই খাল শহীদ জিয়া রহমানের সময় থেকে কিন্তু ওনার পদক্ষেপগুলো নিয়েছেন। এখানে দুটো দিক আছে, কিন্তু এখন আমরা যখন বিপদে পড়ছি পানি নিয়ে, তখন খাল কাটা বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে, মানে আমাদের ভূমিকা বা কতটুকু এগোইছে, কতটুকু এগোয় নাই, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। খাল কাটা যে শহীদ জিয়া রহমান যে পরিকল্পনা করলো, তার মুখ্য বিষয়টা ছিল কৃষিকে সহায়তা দেয়া, ইরিগেশন, এটা মুখ্য বিষয় ছিল। কিন্তু খাল কাটা যে কত প্রয়োজনীয়, আরেকটা দিক এখন এই বন্যার সময় আমরা কিন্তু অনুভব করছি। এর ভাবনাটা যদি আমরা কন্টিনিউ করি, আমাদের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হচ্ছে আমরা একটা শুরু করি, অনেক কোনো ভাব নেই আর কন্টিনিউ করে না। এইটাই, মানে আমরা খুব সুন্দরভাবে বিশেষজ্ঞ পর্যায় থেকে সবগুলো প্রস্তুতি নিয়ে, কখনো কখনো প্রস্তুতি একটু ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা শুরু ভালোভাবে করি। কিন্তু সেটি যে একটা সমাপ্তির জায়গায় নিয়ে যাওয়া, রাজনৈতিক সরকার পরিবর্তনের পর অনেকটা বলতে পারেন যে রাজনীতি ওই জায়গাটায় বেশি কাজ করে ফেললে বিপদ। সেটা হচ্ছে যে প্রচারণাটা যদি মনে হয় যে খুব বড় মাত্রা হয়ে গেছে, তখন এর সঙ্গে যারা যুক্ত থাকে তারা আস্তে করে যদি সরে দাঁড়ায়, তখন আর ওটা যেটা প্রয়োজন ছিল ততটুকু এগোয় না। যেমন আমাদের তারেক রহমান সাহেব ইদানিং, এটা আপনার লক্ষণীয় বিষয়, এই বন্যাকে মাথায় নিয়ে তিনি শুরু করেননি, কিন্তু এখন বোঝা যাচ্ছে এই জিনিসটা যদি আরো বেশি আমি করতে পারতাম, তাহলে আমার এই যে চট্টগ্রামের যে মানে অলরেডি কতগুলো ক্ষতি, আপনার শুধু 44 জন মারা গেছে এমন তো না, পানিবন্দী, এখানে আরো মানে সামনের দিনগুলোতে আরো অনেক ঘটনার মুখোমুখি আমাদের হওয়া লাগতে পারে। আর পানি তো এখনো বন্ধ হয় নাই, মানে বৃষ্টি তো এখনো বন্ধ হয় নাই।
সেই কারণে আমার কাছে মনে হয় যে বন্যা আমাদের সঙ্গে করেই সামনের দিনগুলোতে এগোতে হবে। আমরা ওই ছাত্র জীবনে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা ছাত্র ছিলাম, আমরা এসব জিনিসপত্র যেমন ঢাকার বাইরে গেছি, আবার ঢাকায়ও তো বন্যা হয়েছে, সেটাও আমরা মোকাবেলা করছি না? তো এটা সামনের দিনগুলোতে থাকবে না, এটা না ভেবে এটা আরো পরিকল্পিতভাবে একেবারে এই যে মানে মাহফুজ সাহেব যেটা বলছেন, সাইফুজ্জামান সাহেব, ওনারা পানি নিয়েই কাজ করছেন, পানি নিয়ে লেখাপড়া করছেন, বিশেষজ্ঞ পর্যায়ে আছে। ওনাদের সঙ্গে রাজনৈতিক ভাবনাটা যদি একসঙ্গে করে নিয়ে সামনের দিকে এগোনো যায়, তাহলে আমি নিশ্চিত দুর্যোগ আসবে, কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো। জি, আমি আবারও সাইফুল ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউটটিতে আছেন, প্রচুর আপনারা গবেষণা করেন, আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তো সেই গবেষণার যে রেজাল্টগুলো, এগুলো কি মানে যারা পলিসি লেভেলে তারা কি ঠিক ওয়াকিবহাল? এটা খুব ভালো প্রশ্ন করছেন। আমাদেরও একটা দায়িত্ব আছে, আমি শুধু পলিসি ওনাদেরকে দোষ দিব, পলিসি মেকার বা প্ল্যানার তা না। আমরা যেটা করি, আমরা বিভিন্ন সময় আপনারা সরকারের সাথেও কিন্তু অনেকগুলো কাজ করি, সেটা তো আমরা সরাসরি সম্পৃক্ত থাকি অনেকগুলো কাজে। আবার আমরা যেটি ওয়ার্কশপ করি, সেখানে পলিসি মেকাররা আসে, আমাদের রিপোর্ট দেই বা পাবলিকেশন করি। তো অনেক সময় আসলে প্ল্যানিং পলিসির সমস্যার থেকেও বেশি দেখি আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গায় একটা বিশাল ঘাটতি। যেমন এই চিটাগাং শহরের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা এই যে ড্রেনেজ সিস্টেম, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন অনেক দিন থেকে ফেজ বাই ফেজ করতেছে, কিন্তু এখনো মানুষ সুফল পাচ্ছে না, এবং সেটার যারা করছে বরঞ্চ তাদের বদনাম হচ্ছে। তো এখন সেখানে ইন্টিগ্রেশনে কিছু ঘাটতি আছে। আরেকটা হচ্ছে যে আমরা শুধু দেখি যে মানে জলবায়ু পরিবর্তন তা না, র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, দ্রুত নগরায়ন হচ্ছে, সব মানুষ দ্রুত নগরের দিকে আসছে। এখন এত মানুষ কিভাবে, এটা তো পৃথিবীর অনেকগুলো দেশ যারা খুব মানে আরবান মানে সিটি কেন্দ্রিক একটা মুভ তো আছেই। তো এর ফলে হচ্ছে কি, আপনার 2050 সালে 2/3 মানুষ সিটিতে থাকবে। এখন এইটা মাথায় রেখে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। আপনি যদি দেখেন, এইটা সিঙ্গাপুরেও ঘটবে, বেইজিংয়েও ঘটবে, সাংহাইতেও ঘটবে। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, তো তারা আগের থেকে বুঝতেছে যে তার এই ড্রেনেজ সিস্টেম কিভাবে, ওই যেটা ইঞ্জিনিয়ার মাহফুজ ভাই বললেন, দুদু ভাই বলছেন, যে আসলে সরকারের সদিচ্ছার সাথে মানুষের সম্পৃক্ততা যেমন থাকে, আবার আমরা সবকিছু চাই যে একটু মানে সুবিধা পেলেই খাল বিল নদী নালা এগুলি দখল করে মনে করছি আমি খুব প্রফিট, কিন্তু আমার পরবর্তী জেনারেশন কিন্তু ওই বন্যার পানিতে আটকে যাচ্ছে। আমরা দেখেন ডিএনডি প্রজেক্ট বলেন, ঢাকাতেও একটু বৃষ্টি হলেই, তো এই যে একটা মানে জনগণের একটা চেতনা, আর হচ্ছে আমরা প্ল্যানিং করতে পারছি না, প্ল্যানিং করলেও সেটা ইমপ্লিমেন্ট করছি না। তো আমরা যদি এখন থেকে পরিকল্পনা করি যে এটা মানে ওয়েটল্যান্ড, এটা ড্রেনেজ জোন, এটা খাল, এবং সেটাকে রক্ষা করা, ইমপ্লিমেন্টেশন না করলে কিন্তু পরবর্তীতে এই ধরনের বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা আছে ক্লাইমেট প্রজেকশনে। তো নগরায়ন যদি আমরা সেভাবে করতে পারি, নেচারকে প্রিজার্ভ করে, যেটাকে এখন বলা হয় নেচার বেসড সলিউশনস, সেগুলো রেখে যদি করি, তাহলে আসলে একটা মানে কি বলবো, যে গ্রিন সিটি কিভাবে হয়, একটা শহরের গ্রিন এরিয়া, আপনার ব্লু এরিয়া, ওয়াটার এরিয়া, তো এগুলোকে রক্ষা করে আমরা যদি প্ল্যানিংয়ে করতে পারি এবং ইমপ্লিমেন্টেশনের ঘাটতিটা কমাতে পারি, আমাদের শহরটাও হয়তো ধীরে ধীরে, এই যে আপনি শুধু ওয়াটার না, আপনি বায়ু দূষণের ইন্ডিকেটর দেখেন, হ্যাঁ, সব কিছুতেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়ছি, ট্রাফিক জ্যামে পড়ছি। তো এই নগর পরিকল্পনার একটা বিরাট গুরুত্ব নিয়ে করতে হবে, এবং পরিকল্পনাটা আমি মনে করি যে ইমপ্লিমেন্টেশনে একটা মানে ভালোভাবে। আপনি যথার্থ বলেছেন, ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো নিয়ে আমরা একটা বিরতির পরে শুনবো। দর্শক, রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, অল্প কিছুক্ষণ পরে আমরা ফিরছি। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি, আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় বন্যার বৃত্তে কি বাংলাদেশ। আমরা ফিরছি আলোচনায়, এবারে যেতে চাই পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান আপনার কাছে, যেটি আমরা আলোচনা করছিলাম যে একটা সাস্টেইনেবল এবং দীর্ঘমেয়াদী যদি সমাধান আমাদেরকে যেতে হয়, তাহলে একটা আপনার ইন্টিগ্রেটেড প্ল্যান লাগবে। এখন সরকারের তরফ থেকে তো সরকার তার নিজস্ব একটা ভাবনা নিয়ে চলে, সেখানে টেকনিক্যাল এক্সপার্টিজের জায়গায় আপনার কি মনে হয় আমাদের দেশে
মানে একেবারে উইথ ডিউ রেসপেক্ট, মানে আমাদের কি, যেমন ধরেন আপনি নেদারল্যান্ডসের কথা বললেন, আপনি ধরেন আরও উন্নত দেশগুলোতে আপনারা গেছেন, আমাদের কি মানে প্রযুক্তি এবং কারিগরি সক্ষমতাটা কি সেই পর্যায়ে এসছে আমাদের? আমি মনে করি যে প্রযুক্তিগত সক্ষমতা আমাদের কিন্তু একবারে যে খারাপ আছে তা বলবো না আমি। উন্নত দেশের চাইতে হয়তো কিছুটা কম আছে, কিন্তু আমাদের আছে, ভালো আছে। কিন্তু প্রশ্ন হলো সেই প্রযুক্তিটা এখন রাইট পার্সনকে রাইট জায়গায় দিচ্ছি না আমরা। আমি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যেমন রাজুক, যেমন ধরেন রাজুক যে পরিকল্পনাটা করলো আপনি পূর্বাচল, আর তার পাশে করলো জলসিঁড়ি আর্মিরা। একটা নদী হলো বালু নদী, তারপরে শীতলক্ষা নদী, ঠিক তার মাঝখানে হলো তারা এই শহরটা করলো। এই মাঝখানটা আসলে দুইটা নদীর ফ্লাড প্লেন, একটা দুইটা নদীর ফ্লাড প্লেন। তা আমি দুইটা নদীর ফ্লাড প্লেনকে আমি এই জনবসতি এলাকা করে ফেললাম। তো এখন যখন পানি আসবে, এই পানিটা যাবে কোথায়? তার মানে তো সেখানেও যদি কোনোদিন মানে বসতি গড়ে, সেখানেও আমি আসছি এখানে। এখন ধরেন করলো কে রাজুক। এখন রাজুকের আমি যদি এই জিনিসটা একটু অন্যভাবে নিয়ে না আপনারা, রাজুকের যে প্রধান হয়, এটার সিলেকশনটা কিভাবে হয়? বুঝতে পারছেন যে এখন রাইট পার্সন তো হইতে হবে। যখন সাইফুল সাহেব, হি ইজ এক্সপার্ট ইন ক্লাইমেট চেঞ্জ, এখন আমি যদি ওনাকে ক্লাইমেট চেঞ্জের জায়গায় বাদ দিয়ে যদি আমি ওনাকে নিয়ে ওই আরেক জায়গায় দিয়ে দিই, তাহলে তো হবে না। পরিকল্পনা যখন রাজুক করবে, রাজুক এখনও করলো কি ঢাকার জন্য ড্যাব তৈরি করলো, হোয়াই অনলি ফর ঢাকা। আমাকে তো আপনি যে নগরায়নের কথাটা আসছে, নগরায়ন তো শুধু ঢাকার ভিত্তিক না, অল ওভার বাংলাদেশে। আপনাকে মিডিল ইস্টে টাকা আসতেছে আর একটা বাড়ি বানাচ্ছে, সে বাড়ি বানাতে গিয়ে একটা পুকুর ভরাট করতেছে, একটা রাস্তা তৈরি করতেছে। অর্থাৎ আমার তো টোটাল এরিয়া প্ল্যান হওয়া উচিত সারা দেশের জন্য। তাহলে একটা মন্ত্রণালয় বা একটা প্রতিষ্ঠান অনলি ফর ঢাকার জন্যই আমি একটা প্ল্যান তৈরি করতে পারছি না কেন? ওই রাইট পিপল নাই সেখানে যারা পলিসি মেকার আছে। আপনি যখনই কোনো ঢাকার বন্যা নিয়ে যদি এখন একটা কোনো অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান হয়, আপনি দেখবেন যে সেখানে আপনি টেকনিক্যাল লোক সবচেয়ে কম দেখবেন। টিভিতে আমরা আসতে পারছি, কিন্তু সেখানে কোনো টেকনিক্যাল লোক পাবেন না। সেখানে লোক পাবেন কারা? যারা প্রশাসনের লোক আছে। আমার বাস্তব অভিজ্ঞতা একটা কথা বলি, ঢাকার পশ্চিম আমরা যখন রক্ষা করলাম ফ্লাড প্লেন, ঢাকার পূর্ব দিয়ে আমরা ইস্টার্ন বাইপাস সহ এটাকে রক্ষার জন্য একটা পরিকল্পনা আমরা করতে গেছিলাম। যখনই আমরা বললাম, আমি নিজেই তখন বললাম যে আমার তো ওয়াটার বডি রাখতে হবে, ওয়াটার বডি না রাখলে তো আমার পানিটাকে জমবে কোথায়? বললো যে না, পাম্প করে ফেলবেন। তো পাম্প করতে গেলেও টেকনিক্যালি যেটা দরকার, পাম্পের সামনেও একটা কিন্তু পন্ড লাগে। পাম্পটা স্টার্ট দিলে যদি পন্ড না থাকে তো পানি তো নেমে যাবে, পাম্প বন্ধ হয়ে যাবে। তো এটাও বুঝাইতে পারিনি আমি। তো যখন বুঝাতে পারি না, তখন আমি এক পর্যায়ে কি করলাম, বুঝাইতে পারতেছেন না, আপনারা সাধারণ মানুষ তো আর বুঝাতে পারবেন না। এই অবস্থাটা সেটাই। এখন আপনাকে আমি বলি যে আমাদের টেকনিক্যালি আমাদের অনেক সাউন্ড ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে, আমাদের বুয়েটে ভালো ভালো রিসার্চ হয় স্টিল নাও। কিন্তু আমি প্রশ্ন হলো যে উন্নত দেশগুলি যেটা হচ্ছে, যেটা বললাম, তারা তো এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে ইমপ্লিমেন্টিং এজেন্সিকে একটা ব্রিজিং করে সেখানে। তো সেই ব্রিজিংটা তো বুয়েট বলবে না যে আমাকে নেন, আর আমিও বলবো না যে বুয়েটকে আসেন। এটা করবে কে? যারা নির্দিষ্ট মন্ত্রণালয় করবে, এক্স্যাক্টলি সেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে তাদের তো ডিউটিটা যে আমি বুয়েটকে কাজে লাগাবো, আমি পানি উন্নয়ন বোর্ডকে কাজে লাগাবো। তো এই জিনিসগুলো যদি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে না আসবে, যারা উপরে বসে আছে পরিকল্পনায় আছে, যে একটা ডিভিপি তৈরি করে ডিভিপিটা চলে যাচ্ছে মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনের মেম্বারশিপ যিনি আছে উনি তো এই বিষয়টা উনি হয়তো জানেন না। কিন্তু সবাইকে তো সবকিছু জানার আগে তার অধস্তনরাও তো আপনার এই কারণে মানে অধস্তনের তো বিষয়টা আমি তো বললাম আপনাকে, যে এখন দুইটা নদীর মাঝখানে একটা শহর করে ফেললেন, বাধা দিবে কে? অথচ সেই রাজুক দায়িত্বে, রাজুকটা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে কি সে আছে? নাই সেটা। তাহলে পরিকল্পনাটা যখন আমি করব, পরিকল্পনা করতে গেলে পরিকল্পনা বাস্তবায়ন যখন আমি যাব, তাহলে আমাকে তো প্রথমে চিন্তা করা উচিত ছিল যে আমি এটা পরিকল্পনা করলাম, বাস্তবায়ন করতে গেলে আমার সমস্যাটা কী হবে। আর যদি সমস্যা আমি ফেস করলে লেসন লার্ন আমাকে আসতে হবে, আবার ব্যাক করতে হবে, ব্যাক করে রিভাইজ করে আমাকে আসতে হবে। ওই মানসিকতাটা যদি পরিবর্তন না হয়, আমি এই কথাটা আসতেছি এটাই, যে আসলে উন্নয়ন বলেন একটা দেশের, যে আমি যারা ক্ষমতায় আছে, মনে করেন সরকার কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আমরা যারা চাকরি করি একজনের পরিবর্তন হয় না। তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওই 59 বছর, কেউ আবার আরও বেশি নিয়ে 64 বছর পর্যন্ত থাকে। তো দোষটা তো হলো দেশের জন্য, কিন্তু আমি মনে করি যে রাজনীতিবিদদের চাইতে কিন্তু বেশি দেশের জন্য অবদান তাদের হওয়া উচিত, কারণ তারা ট্যাক্সের টাকায় দীর্ঘ সময় এনজয় করতেছে, বাট তারা কিন্তু সরকারকে সেই জিনিসগুলি সরকারের নিকট উপস্থাপন করছে না।
একটা রাজনৈতিক সরকারকে যদি তারা প্রপারলি গাইড করতে পারতো, তো আমি মনে করি যে একটা রাজনৈতিক সরকার কিন্তু অনেক কিছুই করতে পারবে। কিন্তু যদি প্রপারলি গাইডেন্সটা না আসে তাহলে কীভাবে করবে? দুধু ভাই, আমি আপনার কাছ থেকে এই বিষয়টা একটু শুনতে চাই। এই সরকারের শুরু থেকে প্রধানমন্ত্রীর মধ্যে অন্তত পক্ষে অনেক জায়গায় আসলে পরিবর্তনের ছাপ আছে, এবং ঠিক টিপিক্যালি আমরা যেভাবে রাষ্ট্রপ্রধানকে আমরা দেখে অভ্যস্ত তার থেকে বেশ ভিন্ন, রাইট? তো কিন্তু সরকার প্রধান হলেও ওনাকে তো আসলে প্রশাসনের একটা বলয়ের মধ্যে থেকেই কাজ করতে হয়। তো ওনার এই বার্তাটা কি, মানে বলয় বলতে মনে করছি যে ওনার আসলে যারা রিসোর্স, তারা তো মোস্টলি তারা তার দলীয় কর্মী না, ওনার সবই হচ্ছে প্রশাসনিক রিসোর্স দিয়ে ওনাকে কাজ করতে হয়। তো ওনার এই পরিবর্তনের ইম্প্যাক্টটা কি প্রশাসন, যেটা আপনার সহ আলোচক বললেন, সেটা কি পড়ছে? এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই সরকার মানে কত সময় হলো আসছে। 5 মাস, খুব বেশি না অবশ্য। না না, মানে আসছে এটা 5 মাস, কিন্তু তার একটা পরিকল্পনা যদি রাইটলি আপনাকে কার্যকর একটা অবস্থায় নিতে হয়, তাহলে তার অধীনস্থ, ধরেন এই যে মাহফুজ সাহেব যে কথাগুলো বললেন, সাইফুজ্জামান কথাগুলো, আরও টেকনিক্যাল লোক যারা আছেন, প্ল্যানটা কিন্তু তারা করবেন। যে এই জায়গাগুলোতে উনি যে কথাগুলো এতক্ষণ বললেন, আমাদের যে ঢাকা কেন্দ্রিক নদী নালা যেগুলো আছে, সেগুলো কি আগের পর্যায়ে আছে না আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো বেশি দখলের মুখোমুখি হয়েছে? আদতে তো আমরা নদী নালা বলতে আর কিছু রাখবো না, এরকম একটা ভাব আমরা পুরোটাই তৈরি করি। আবাসিক এলাকা। না না, যেমন মানে জানি না আমার এই টকশো দেখে তারা খুব রাগান্বিত হবেন কিনা। হয়তো রাজ্যে গেলেন একজন যে আমার অমুককে একটা প্লট দিতে হবে, এর আগে যেটা হয়েছে, এখন তো একটা অন্যরকম সিচুয়েশন। তো দেখা গেল, এবং দিতে হবে একটা জায়গাও দেখে, তো বনানীর মধ্যে দিতে হবে। তো বনানী যে ওই যে খালটা আছে, যে ওইটার ভিতরে মাটি ফেলে দেখা গেল ওখানে একটা লেকের পাশে একটা দিতে হবে, লেক ভরাট করে, লেক ভিউ যদি করে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন আপনাকে আমি বলি, নিকুঞ্জা যান, দেখবেন একটা লেক আছে, এটা অনেক বড় ছিল, মানে এই জায়গাটা কিন্তু লেকটা এখন যে এইটুকু আছে ওটা আমি জানি না ভবিষ্যতে থাকবে কিনা, তো অনেক সুন্দর ছিল এবং অনেকটা। সেখানে হঠাৎ করে বললেন শেখ হাসিনার পিরিয়ডে, এটা বিএনপির প্রজেক্ট ছিল, তো পরবর্তীতে শেখ হাসিনা আসলো, বলে এখানে এতগুলো প্লট দিতে হবে। যেমন রফিকুল ইসলাম মিয়া এখন অনেকটা খুবই অসুস্থ, উনি এই প্লটগুলো দিয়ে যেতে পারেন নাই, কিন্তু উনি একটা সুন্দরভাবে একটা তৈরি করছিলেন। সরকার পরিবর্তিত হওয়ার পরে আমি যতটুকু জানি, তারপরে এই লেক বুঝানো শুরু হয়েছে। এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, এটা মশা উৎপাদনকারী একটা জায়গা ছাড়া আর কিছু না, আমি যতটুকু জানি। তো আমরা যদি নিজের থেকে নিজের শহরটাকে ধ্বংস করি, নষ্ট করি, আমি কথার কথা, আমি তো রাজনীতির মানুষ, তাই না? তা আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিশেষজ্ঞ পর্যায়ে পানি থেকে শুরু করে নগর উন্নয়নের মানুষ আছে। আমি যদি তাদেরকে কোনোভাবে, মানে রাজনীতির মানুষ তো কোনোভাবে পাত্তা দেব না, আমি সব কিছু রেডি করে দেব, কাজটা তো তার। আমি তাকে, মানে আমার কাছেই আছে, আমারই বন্ধু, আমরা তো সেই জিনিসগুলো কোনোভাবে কেউ কাকে, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাই বলছি, উনি বারংবার কিন্তু বলছেন, সুন্দরভাবে উপস্থাপন করছে। এখন তিনি, তাকে যদি আমরা সহযোগিতা করে তার ইচ্ছাটাকে আমরা জেনে নিলাম যে তিনি চাচ্ছেন এইভাবে, ইচ্ছাটা কি, নগরটাকে আরো সুন্দর করতে হবে, পানি ব্যবস্থাপনাকে আরো সুন্দর করতে হবে, অন্যান্য সবকিছু কৃষি ক্ষেত্রে সুন্দর করতে হবে। তো তিনি এসে তো হাত ধরে করবে না, তার ইচ্ছা শক্তিটাকে আমরা ব্যবহার করে, যেহেতু তার ইয়ে আছে, আমি জানি সহযোগিতা পাবো তার কাছ থেকে। তো তাহলে একটি নগর, বিশেষ করে ঢাকা শহরকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে, আমার কাছে মনে হয় বাসযোগ্য রাখা গেলেও যেতে পারে। কিন্তু এটাকে যদি আমি ব্যক্তিগত প্রপার্টি হিসাবে আমার নিজের ব্যক্তির স্বার্থে ধ্বংস করি, তাহলে একটা সময় আসবে এই শহরে আপনি লোককে জোর করে ধরে রাখতে পারবেন না। জি, অধ্যাপক ডক্টর একেএম সাইফুল, আপনার কাছ থেকে আমার এই পর্যায়ে জানার প্রসঙ্গটি হচ্ছে অনেকটা এরকম যে বন্যার তো একটা, যে জায়গাটা আমি শুরু করলাম আর কি, যে আমরা কিন্তু সাইক্লিক অর্ডারে বন্যার পর বন্যা, হয়তো কখনো খুব বেশি কখনো কম, মানে এর থেকে সায়েন্টিফিক্যালি তো আসলে বেরোয়ার উপায় নেই, রাইট? বেরোয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার প্রপার ড্রেনেজ সিস্টেম এবং খুব আধুনিক যে ব্যবস্থাপনার ভেতর দিয়ে যাওয়া। তা আমরা যদি এখনও শুরু করি, ধরেন কালকে থেকে শুরু করলাম, মানে সেটি কত বছর মেয়াদি?
ধন্যবাদ। আসলে ওই আমরা যদি এটাকে চিন্তা করি এইভাবে যে আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে মাহফুজ ভাইরাও যখন পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং, আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটের নাম ছিল ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রেনেজ রিসার্চ। আমরা মনে করেছি বন্যাকে কন্ট্রোল করতে পারবো। এখন কিন্তু আমরা চেঞ্জ করে ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বন্যা ব্যবস্থাপনায়, এবং নূতন যে কনসেপ্ট যে আপনার লিভিং উইথ ফ্লাড, অর্থাৎ বন্যার সাথে আপনি ব্যবস্থাপনার মাধ্যমে জি থাকতে এক্স্যাক্টলি, হবে। সেটাই আমি বলছি। আপনি শত কোটি টাকা, হাজার কোটি টাকার স্ট্রাকচার করে লাভ হয় না যখন নেচার এরকম রুদ্র হয়ে যায় যে 3 দিনে 800-র উপরে বৃষ্টি, 800 মিলিমিটার, 2 দিনে 450-600 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ব্যবস্থাপনাটা শিখতে হবে। এখন আমরা কিভাবে, যেমন এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে, যেটা দুদু ভাই বললেন যে পোস্ট ম্যানেজমেন্ট, অনেক জায়গায় বাড়িঘর রাস্তাঘাট নির্মাণের issue আছে। এবং এটা কিন্তু অনেক টাকার অর্থনৈতিক ক্ষতি হবে। এরপরে দেখবেন যে অ্যাসেসমেন্ট হলে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ বিভিন্ন জায়গায়, তো সেই ক্ষতির জায়গাটা আমরা এখন ইন্টারন্যাশনালি একটা কনসেপ্ট হয় লস অ্যান্ড ড্যামেজ, যেটা এইরকম অস্বাভাবিক বৃষ্টি এবং বন্যা আমরা ইন্টারন্যাশনালি ক্লেম করতে পারি যে আমরা আসলে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এবং এই মুহূর্তে সবচেয়ে দরকার রিলিফ দেওয়া এবং পুনর্বাসন, আশ্রয়কেন্দ্রে খাবার পানি, স্যালাইন, অন্যান্য যে সমস্ত জিনিসগুলি আছে, বা যারা পানিবন্দী আছে, যেটা সরকার উদ্ধার করছেন, করা। আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য ডিফেন্সের সহায়তা, সেইটা বেশি দরকার আসলে। তারপরে আসবে বাড়িঘর যেটা ভেঙে গেছে সহায়তা, এবং সেইটা। আর তারপর যেটা মাহমুদ ভাই বললেন এবং দু ভাই বলছে লং টার্ম প্ল্যানিং, সেই জায়গায় আসলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা প্রতিবারই হয় বন্যা হয় এরকম অনুষ্ঠানে আসি টাসি, তো তারপরে কিন্তু আমরা ভুলে যাই। তো এই জায়গাটা থেকে আমি এই আগামী বছর কিভাবে এই বন্যা Management-টা আসলে হবে। আমরা ডিজাস্টার রিডাকশন, রিস্ক রিডাকশন যেটা বলে, সেইটাকে আর্লি ওয়ার্নিংকে জোরদার করা এবং পাম্পিং সিস্টেম করা, মানে অন্য গ্রাভিটি ড্রেনেজ করব, স্লুইস গেটটা ফাংশনাল করব, অনেকগুলি প্ল্যানিংয়ের ব্যাপার আছে স্ট্রাকচারাল। এবং সিটি মধ্যে যেটা, সেখানে সিটি কর্পোরেশন কিন্তু এখন বিরাট ভূমিকা রাখতে পারে। আপনারা জানেন যে ঢাকা ওয়াসার ট্রেনগুলো সব কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে দিয়ে দিয়েছে, কারণ আসলে শহরের নগরের দায়িত্ব কিন্তু নগর পিতার কাছেই থাকে। এখন আমাদের এই ফাংশনাল করতে হলে যে ইন্টিগ্রেশনের কথা হচ্ছে, এক জায়গায় থাকলে আর কি অনেকটা করা যাবে। আর ভবিষ্যতে চ্যালেঞ্জ বাড়ছে, জলবায়ু পরিবর্তন, আরবানাইজেশন, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যে পরিকল্পনাগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা। এবং আমি দুদু ভাইয়ের সাথে একমত যে পরিকল্পনার ব্যাপারে একটু কঠোর হইতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে যে আরবান এরিয়া, সেখানে আমি যেসব জায়গায় ওয়েটল্যান্ড আছে সেটা ভরে এখন প্লট দিলে, এটা সেটা করলে আপনি কিন্তু নগরকে রক্ষা করতে পারবেন না, এবং তখন মানুষ ওই যে টাকা দিলেও এক জায়গায় থাকবে না, আসলে বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। শহরকে রক্ষা করার মাহফুজ ভাই, আপনার কাছ থেকে আমার একেবারে শেষ দিকে আমরা জানতে চাই, সেটি হচ্ছে নেক্সট ইয়ারে আমরা যদি এইবারের মতো ক্ষয়ক্ষতি এড়াতে চাই, মানে সরকারের সামনে খুব কুইক কি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, বা কি নেওয়া উচিত আর কি নেক্সট 1 ইয়ারের জন্য? এবার তো হয়ে গেল না, এখানে আসলে না বন্যার এই ম্যানেজমেন্ট বৃষ্টির কারণে অথবা বন্যায় যেটা হয়, এটার আসলে কোনো কুইক রেসপন্স আপনি পাওয়াটা খুব ডিফিকাল্ট, এটা আপনি পারবেন না মানে নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারের জন্য কুইক রেসপন্সের মধ্যে এটুকুই হবে যে আমার যে এক্সিস্টিং খালগুলি আছে, এই খালগুলি যাতে ভরাট না হয়, এটা হচ্ছে একদম ফার্স্ট আমাকে এটা করতে হবে এক। আর 2 হলো যে আমাকে এখনই একটা পরিকল্পনা করতে হবে যে আমি এটা 5 ইয়ার্স অর 10 ইয়ার্স অর 30 ইয়ার্সের একটা মাস্টার প্ল্যান আমাকে করতে হবে, যে আমার এখনকার ঢাকার যে সিচুয়েশান, এইটাকে আমি ইমপ্রুভ করবো, ডিগ্রেড করতে দিব না, বাট আরও ইমপ্রুভ করতে হবে আমাকে। সেটা করতে গেলে আমাকে কি করতে হয়, এটা কিন্তু করাটা কোনো সমস্যা না। এটা কিন্তু মানে শুধু ঢাকা না, মানে ঢাকা এবং তার আশেপাশে, কারণ আমার তো জনসংখ্যা বাড়ছে এটাতে। এইটা 2 নাম্বার। আর থার্ড হলো যেটা ঢাকা এবং ঢাকার আশপাশটি আমি বলি, যেমন ধরেন একটা সরকারের একটা মানে বড় একটা পদক্ষেপ নিচ্ছে এখন খাল খনন। শুধু খাল খনন না, খাল খননের সাথে খাল, নদী সবই খনন করছে। আপনি যদি একটু দেখেন, আমি খুব সংক্ষেপে বলি একটু, 50 থেকে 60 বছর আগে আমাদের নদীগুলির যে ডেপথ ছিল, এগুলি কিন্তু যাই দেখবেন যে কোথাও 10 ফিট ভরাট হয়ে গেছে, কোথাও হয়তো 15 ফিট ভরাট হয়ে গেছে। এখন ওই ইন্টিগ্রেশনের কথা আমি যেটা বলছি, এই ভরাট হওয়া নদীর মধ্যেই কিন্তু কালভার্ট হয়ে যাচ্ছে, ব্রিজ হয়ে যাচ্ছে অসংখ্য। কিন্তু আমি যখন খালটা খনন করতে যাব বা নদীটা খনন করতে যাব, তখন দেখা যাবে যে আমি যদি রিয়েলি খনন করতে যাই, তাহলে এই যে ব্রিজ করছে, কালভার্ট করছে, আমার সবগুলি আবার ভাঙতে হবে। অর্থাৎ আমার ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা আমার ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে
ইমিডিয়েট আমাকে কনস্ট্রাকশনের চাইতেও বেশি দরকার আমার ইন্টিগ্রেশনটা, যে সরকারের অর্থটা ব্যয় করছি আমি 3টা সংস্থায়, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এটা কোনো কাজেই লাগছে না আমার। যখনই আমি খালটা খনন করবো, নদীটা খনন করবো, সবগুলি ভাঙতে হবে আমাকে, অথবা আমি খনন সম্পূর্ণ করতে পারবো না। এখন কি করছে জানেন, আংশিক খনন করার পরে যখন দেখা যায় একটা বড় ব্রিজ পড়ে যাচ্ছে, একটা ব্রিজ ভাঙতে গেলে তো মানুষের জনগণের আবার দুর্ভোগ তৈরি হবে, তখন ওভারনাইট তো আবার ব্রিজ তৈরিও করা যায় না। আমার এইটা করছে এক সংস্থা আর ব্রিজটা করেছে আরেক সংস্থা, তাহলে দুই সংস্থার মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। তো আমি মনে করি যে এই কোঅর্ডিনেশনটা এস্টাবলিশ করাটা এখন সবচেয়ে বড় জিনিস। প্রথম যে আমি আগামী বন্যায় সংস্থা বা মন্ত্রণালয়গুলোর মধ্যে কোঅর্ডিনেশন আর জনগণকে সচেতন সচেতন করা, এটার জন্য আমার কোনো টাকা লাগবে না। এটা আমি অনেক আগের থেকে আমি বলছিলাম, আরো কয়েক জায়গায় আমি বলছি যে স্কুলগুলিতে আমি যদি প্রথমে, এখন আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, যারা ওই বাসের মতো আর কি, এটা ছোট থাকলে যেরকম বাগানো যায়, বড় হলে কিন্তু আর কিছু করা যায় না। আমরা যারা আছি আমাদেরকে ফোর্স করে করতে হবে, স্কুল থেকে শুরু করতে হবে। স্কুল প্রাইমারি স্কুল লেভেল থেকে যদি আমাদেরকে শিক্ষাটা এইভাবে আসে যে আমরা এইভাবে আসবো। আর আরেকটা কথা আমি লাস্টলি আমি বলবো, আমাদের যারা এখন পরিকল্পনাবিদ আছেন, যারা পলিটিশিয়ান যারা আছেন, সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে উন্নয়ন কখনোই টেকসই উন্নয়ন হবে না যদি পানি সম্পদ ব্যবস্থাপনাটা প্রপারলি আমরা না করতে পারি। একেবারে যথার্থ বলেছেন দুদু ভাই। আপনার কাছ থেকে একবারে শেষ মন্তব্যটা শুনতে চাই, মানে সার্বিকভাবে যে আন্তঃ মন্ত্রণালয়গুলোর যে মধ্যে যে সমন্বয়ের জায়গাটা, সেটি আপনি যদি একটু বলেন আর কি। সমন্বয়ের ঘাটতি একটা তো আছে। সমন্বয় ঘাটতি শুধু আছে না বললে মানে ঠিক নরম করে বললাম আর কি। হ্যাঁ, নরম করে বললেন। আমরা পরস্পরে কি আমরা যে যে অবস্থানে থাকি এবং ভালো বুঝি যেটা, সে জায়গায় খুব শক্ত হয়ে যায়। আমি মনে করি আমি ছাড়া আর কারোর দরকার নাই, আমি সব কিছু বুঝি, আমি সব জানতাম, আমি পলিটিশিয়ান। যেমন আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আফতাবনগরে আমি বাড্ডার কথা বলছি, আমি যখন ওখানে দীর্ঘদিন ধরে আছি, ওখানে ওই যে ব্রিজটার পাশ দিয়ে যে একটা বিরাট আফতাবনগর হয়েছে, সব খাল বিল। আমি যতটুকু যাইনি আইনগত দিক থেকে, খাল বিল নদী সবই সরকারের প্রপার্টি, কিন্তু এটা বুঝিয়ে এখানে যে নগর তৈরি করে ফেললো এবং এটা সংস্থা এসে তারা মালিকানা তৈরি করে ফেললো, আপনি যে কথাটা বলেছেন আর কি, দিন শেষে আসলে মানুষের সচেতনতা ছাড়া সরকারের পক্ষে একা এটা সম্ভব না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ আমরা এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।